কি হয়েছে মাইয়া, কোনো সমস্যা? শিখা হাতের মুঠি মেলে ধরে, ফিসফিসিয়ে ব্যথিত কণ্ঠে জিজ্ঞাসা করে, খালা এই আংটি কার হইতে পারবেন? মতির মা আংটিটা নিজের হাতের তালুতে নিল। দেখলো হালকা ধূসর রঙের চকচকে একটা পাথরের আংটি। সে শান্ত ভঙ্গিতেই বলল, এটা তো তোমার চাচা শ্বশুরের আঙ্গুলের। কই পাইরা? কেমনে হারাইলো? দামি আংটি এটা, দিয়া দিও, খুশি হইব তোমার উপর। বিস্ময়ে, ঘৃণায়, ক্রোধে শিখার গা গুলিয়ে এলো। যে মানুষটা দিনের আলোয় নিজের পা ছুতে মানা করলো শিখাকে, ঠিক সেই মানুষটারই পুরুষালী হাত রাতের গভীরে শিখার বুকে চলে গেল। কি জঘন্য, কি পৈশাচিকতা! এর শাস্তি অবধারিত। শিখা বলল, খালা দিয়া দিমু, তবে আপনি ওনারে বা কাউরে বইলেন না কিছু, আমি পরে আপনারে কিছু জানাবো। শিখার কথা রহস্য খুঁজে পেল মতির মা, তবুও সরল গলায় বলল, আমরা কামের মানুষ, রাত দিন গতর খাইটা আমাগো কাম, বাড়তি কথা করার সুযোগ নেই আমাকে। শিখা আংটিটা নিজের কাছে লুকিয়ে রাখলো, সাবধানতা অবলম্বন করে। আজ সন্ধ্যায় আদুরির গায়ে হলুদ। সকালে নাস্তা খাওয়ার পর সবাই গায়ে হলুদের ম্যাচিং করা শাড়ি, ব্লাউজ, অন্যান্য জিনিস দেখা আরম্ভ করলো। শিখা ভিখারির মতো দরজায় দাঁড়িয়ে ওগুলো দেখছে। কেউ তার সঙ্গে যেচে কথা বলে না সেই আগের মতোই। তারা সবার মত বিনিময় করছে, এটা পরবে, এই স্টাইলে পরবে, এভাবে ওভাবে সাজবে। তখন রাজ বাইরে থেকে ঘরের ভিতর এলো। দেখলো সবাই বৈঠকখানায় হলুদের আয়োজন নিয়ে ব্যস্ত। শিখাও মাঝখানে দরজায় দাঁড়িয়ে সেগুলোর দিকে চেয়ে আছে। রাজকে দেখে শিখা আড়াল হয়ে গেল। রাজ ব্যতিব্যস্ত গলায় সুফিয়া বিবিকে বলল, মা, বিয়ের গেট সাজানো হচ্ছে, তারপরে খাওয়ানোর জন্য প্যান্ডেল দুটো হবে। একটা গ্রামের সাধারণ গেস্টের জন্য আর একটা বরপক্ষের জন্য। বরের জন্য স্পেশাল স্টেজ তৈরি হবে। গায়ে হলুদের স্টেজ উঠানে কোন পাশে করবে? ডেকোরেশনের যাবতীয় কাজ এরাই করে দিবে, স্টেপ বাই স্টেপ। বাম পাশের বড়িতলায় করতে কইস। রাজ তখন স্বাভাবিক গলায় জানতে চাইল। শিখার গায়ে হলুদের কাপড় চোপড় কই? তারা একে অপরের মুখ চাওয়াচাই করলো, কেউ কিছু বলছে না। রাজের প্রশ্নাতীত চাহনিটা সবার মুখের উপর ঘুরছে। সুফিয়া বিবি বেজার কণ্ঠে বলল, তার লাইগে তো কেনা হয় নাই। সে কি শাড়ি পরতে পারে? বৌভাতের দিন শাড়ি পিন্দা কিভাবে উষ্টা খেয়া পড়লো। আর সে আইব কি আইব না কে জানে। রাজ থ বনে গেল, অসন্তুষ্ট গলায় বলল, এটা কেমন কথা মা? শিখা কি এই ঘরের মানুষ নয়? সে থার্ড পার্সন মা। সে শাড়ি পরতে না পারলে এতগুলো মানুষের মধ্যে কেউ পরিয়ে দিতে পারবে না? আদরের বিয়ের উৎসবে তার আনন্দ করার অধিকার নেই? এটা খুব খারাপ হয়ে গেল। সুফিয়া বিবি নিমরাজি কণ্ঠে বলল, বাবারে হইছে, থাম, আমাকে ভুল হয়েছে, এখন আয়না দে সব, যা। এগুলো কোন মার্কেট থেকে কেনা হয়েছে? উত্তর দিল ডলি। বলল, ছোট ভাইয়া, গায়ে হলুদে এগুলা জুবাইর ভাইয়া ব্যবস্থা করেছে, ওনার কাপড়ের দোকান, তাই আমরা এই দায়িত্ব ওনারই দিছি। আজ আমি লোক পাঠাচ্ছি জুবাইরের দোকানে। আর মা, শিখার পরীক্ষা শেষ, ও এখন থেকে এখানেই থাকবে। ওর জন্য কোন রুম বদ্ধ হয়েছে? গত রাতে কোথায় ঘুমালো শিখা? এখনো কোনো রুম ঠিক হয় নাই ছোট মিয়া। ঘরে এমনি ঝামেলা, এখন এক জায়গায় ঘুমাইলেই হইল। রাতে মনে হয় তার থাকার আগের রুমটাই ঘুমাইছে। মুরব্বী ভাব নিয়ে বলল রানী। সেই রুম ছাড়া অন্য কোনো রুম যেন আজকে রাতের মধ্যে তার জন্য বরাদ্দ হয়, তোমাদের রুমের মতো। আমার রুমে একেবারে সে বধূ বেশে প্রবেশ করবে, নয়তো আমার রুমে ঘুমাতে পারতো। গম গম স্বরে আদেশ দিয়ে বলল রাজ। সুফিয়া বিবি চঞ্চনে গলায় ছেলেকে বলল, গলা উঁচিয়ে তুই মায়ের সামনে কথা কস? বউ একলা মানুষ, কোন রকম একটা রুম হইলেই তো হয়। পরে তো তোকে দুইজনের একই রুম হইব। সইরা যা কইলাম। যদি তাই হয়, বড় ভাবি তো এখন বিধবা একজন, সে অন্য রুমে ঘুমাক তাহলে। বাক্যটি দরাজ কণ্ঠে বলে রাজ ভারী ভারী পা ফেলে দোতলায় চলে গেল। কাগজ কলম নিয়ে বসলো, কিছু লিখলো। ঠাস ঠাস পায়ে সিঁড়ি ডিঙিয়ে নিচে এলো। উঠানে গিয়ে বরকতকে ডাক দিল হেরে গলায়। বরকত হুমড়ি খেয়ে রাজের সামনে এসে পড়ল। মার্কেটে যা, জোবাইরের হাতেই কাগজটা তুলে দিবি। টেম্পু করে চলে যা, রিক্সা লেট হবে। বরকত বিলম্ব করলো না, চলে গেল। জুবাইর দোকানে বসে ল্যান্ডফোনে কথা বলছে কোথাও। টেলিফোন রেখে বলল, কিরে বরকত, কোনটা কেনাকাটা করতে হবে? আর ছোট ভাইজান এইটা আপনারে দিতে বলছে, ধরেন। জুবাইর কাগজটা নিল, পড়লো ভালো করে। জলদি বরকতের কাছে শিখার জন্য গায়ে হলুদের সেম শাড়ি, পেটিকোট, ব্লাউজ, গলার মালা, কানের দুল, চুড়ি এসব কিনে পাঠা। তুই কেমন দোষ আমার জুবাইর? তোর কি শিখার কথা একবার মনে হয়নি?
সবার জন্য কিনলি আর শিখা বাদ রয়ে গেল। শিখা চোখের সামনে ছিল না বলে ভুলে গেলি তাকে? সে কি তালুকদার পরিবারের বাইরের মেম্বার? অথচ আমার পরিবর্তে শিখার দায়িত্ব আমি তোকে দিয়ে রেখেছি। যেহেতু আমি গ্রামে থাকি না, আজ বড় কষ্ট পেলাম সবার উপরে, তোর উপরেও। জুবাইর হাসলো একচোট, বরকতকে দোকানে বসিয়ে নিজেই উঠে গেল। সব কিনে এনে বরকতের হাতে প্যাকেট ধরিয়ে দিল। বরকত বাড়িতে এসে দোতলায় গিয়ে রাজের পালঙ্কের উপর প্যাকেট রাখলো। নিচে এসে রাজকে জানালো। রাজ তার রুমে গেল। প্যাকেট খুলে দেখলো সব ঠিক আছে। জুবাইরের উপর সন্তুষ্ট হলো বেশ। রাজ প্যাকেট হাতে নিয়ে নিচে এলো। শিখাকে নিজে ডেকে আনলো এক রুমে, দরজা বন্ধ করে দিল। প্যাকেটটা হাতে দিয়ে বলল, গায়ের হলুদের এসব তোমার জন্য। নির্দিষ্ট সময় সেজে গুজে বেরিয়ে যাবে। বিয়ের মেকআপ বক্স আছে না? আছে। ওকে, কাউকে না পেলে আনন্দ করবে আমার সঙ্গে। কই থেকে আইলো এসব? কে আইনা দিল? অসহায়ের মতো করে বলল শিখা। আমার বাল্যকালের বন্ধু, ও ভাই জুবাইর। বরকতের কাছে সেখানে নিয়েছে। তোমার ব্লাউজের সাইজ আমি জানি না, আন্দাজ করে 34 বলেছি। ঠিক আছে প্রজাপতি? 34 টিলা হয়ে গায়ে। আচ্ছা, সমস্যা নেই। রাজ দূরত্ব রেখে শিখার গালে নিজের আঙ্গুলগুলোর পিঠ ছোঁয়ালো আলতো করে। পরক্ষণে নিজের আঙ্গুলগুলোকে নিজের গালের একপাশে বুলিয়ে নিল। বলল, ঢিলাটুকু কয়েক মাস পর থাকবে না, ঠিক করে দেব। তোমার জন্য রুম ঠিক হবে আজই, মন খারাপ করো না। তোমার আমি আছি তো। রাত চলে যায়। শিখা বুদ্ধিমান, মায়ের মতোই। তাই রাতের বিষয়টি রাজকে জানালো না, কারণ সে চিন্তা করলো যেখানে বৌভাতের দিন সীমান্ত তার আঁচল ছুঁয়েছে তাতেই রাজ খেপে গেল। সীমান্তকে নাস্তানাবুদ করে ফেললো গায়ে হাত তুলে। আর গত রাতের বিষয় জানলে বিয়েবাড়ি মাথায় উঠাবে, খুন খারাপিও হতে পারে। আদরির কপাল পূর্বে পড়ে। যে বাড়িতে বিয়ের একদিন আগে হত্যা হয় সেই বাড়ির মেয়েকে কেউ বউ করে ঘরে তুলে নিবে না। পুরো বাড়ি নানা রং বেরঙের মরিচবাতি দিয়ে আলোকোজ্জ্বল করা হয়েছে। বর্ণিল আলোচ্যটা ঠিকরে পড়ছে সবার চোখে মুখে। গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেল উঠানে। বরের পক্ষ আসেনি, কারণ দুপক্ষ নিজ নিজ বাড়িতে নিজেদের মতো গায়ে হলুদের অনুষ্ঠান করবে, এটাই সমঝোতা হয়েছে। এর কারণ দুই গ্রামের দূরত্ব অনেক। হলুদে সবাই গান গাইছে, দুষ্টুমি করছে, হলুদ লাগাচ্ছে বউকে এ ওর গালে। শিখা অন্য অতিথিদের সঙ্গে দুষ্টুমি করছে। তারপর একটা খেলা শুরু হলো। যারা ম্যারিড তাদের চোখ বেঁধে দেওয়া হলো। সবাই সবার বরকে এগিয়ে ছুবে। সব বরেরা ছড়িয়ে ছিটিয়ে উপবিষ্ট উঠানের মাঝে। শিখা দেখেছে রাজ কোথায় বসে আছে। সে আস্তে আস্তে হেঁটে গেল, গিয়ে রাজের বসা চেয়ারের সামনে দাঁড়ালো। মানুষটার মুখ পিঠ হাতড়ে নিয়ে হাত পেঁচিয়ে ধরলো সুকসুক মনে। শিখা পড়ে যেতে লাগলে সেও শিখার হাত ধরে ফেললো। তখনই সাউন্ড বক্সে বেজে চলেছে সেই গান, আকাশ ছুঁয়েছে মাটিকে, আমি ছুঁয়েছি তোমায়। শিখা রাজের কথা শুনতে পেল না। চোখের বাঁধন খোলার চেষ্টা করেও ব্যর্থ হলো। সেই মানুষটি শিখার বাঁধন খুলে দিল। শিখা তাকে দেখেই আটকে উঠল, ভরকানো কণ্ঠে বলে উঠল, আপনি এই চেয়ারে কেন? উনি কই গেল? আমি আপনারে ধরছি। গানের সুরেও কথায় মানুষটি মন্ত্রমুগ্ধের ন্যায় শিখার মুখ পানে চাইল। বলল, স্রষ্টার ইশারা ছাড়া গাছের একটি পাতাও নড়ে না, এটা বিশ্বাস করো তুমি? বলেই শিখা এলোমেলো পায়ে ঘরের ভিতরে চলে গেল। মানুষটি শিখার চলে যাওয়ার দিকে মোহবিষ্ট চোখে চেয়ে রইল। তার খানিক পরে রাজকে খুঁজে পেল শিখা। দেখল রাজ ঘরের ভিতরে পেছনের দিক থেকে আসছে। একটা রুমালে ভেজা হাত মুছে নিচ্ছে বারবার। সে ঘরের মাঝখানে দাঁড়িয়ে রইল গোমরা মুখে। শিখাকে দেখেই রাজ ব্যস্ত কণ্ঠে বলল, হলদে প্রজাপতি, এনিথিং রং? আপনি না চেয়ারে বসেছিলেন, কই গেলেন? শিখার কণ্ঠ অভিমানী। রাজ বুঝতে পারল কিছু হয়েছে। অতি আগ্রহ নিয়ে জানতে বলল, আমি বাথরুমে আসছিলাম। কি হয়েছে বলো? কেউ কিছু বলেছে? আমার চাঁদ মুখটা অমাবস্যার ভার করার কারণ কি? আপনারে মনে কইরা আমি জুবাইর ভাইয়ারে ধরছি। প্রচন্ড ভীত ও বিরক্ত স্বরে বলল শিখা। ওহো, সেই খালি চেয়ারে তোমাকে বসতে হলো? বড় ভাইয়ের সামনে ছিল বলে তোমাকে বলে আসতে পারিনি। তোমার খারাপ লাগাটাও বিরক্ত হওয়াটা স্বাভাবিক, তবে এতে ভয় পাওয়ার কি? ভুলক্রমে এমন হতে পারে। জুবাইর আমাদের পরিবারের সদস্য। আসো আমার সঙ্গে। শিখা রাজের পায়ে পায়ে উঠোনে গেল। রাজের সেজো ভাই আসলাম হেসে তাকে বলে উঠল, কিরে রাজ, আজ দেখি আমাদের উঠান ভর্তি সব হলুদের পরি মেলা। সেটাই, সবাইকে দারুণ লাগছে। প্রাণোচ্ছল হেসে বলল রাজ। রিনরিনিয়ে হেসে বলল রাজের এক কলেজ পড়ুয়া খালাতো বোন লিমা। জুবাইরের নানি হারিসা বলল, ইয়েস নানু, দিচ্ছি একটু পরেই। সীমান্ত একপাশে দাঁড়িয়ে নিজের মতো করে অনুষ্ঠান উপভোগ করছে। সে হারিসাকে বলল, আজ দেখি আমাদের নানু ম্যাচিং ম্যাচিং
হলদে বুড়িরে আবার বিয়ে দেওয়া যাবে। সীমান্ত বলল, আমি চিরকুমার থাকবো, তবুও তোমারে নাই। তোমার সব জায়গা জমি আমার নামে লিখে দিলেও নাই। রাজের সেজভাবেই সীমান্তের চুলগুলো নেড়ে দিয়ে বলল, ওরে আমার দেবরটা কি সিরিয়াস হয়ে গেল? রসিকতাও বুঝলে না? ভাড়া করা ফটোগ্রাফার ও ক্যামেরাম্যানও চলে এলো আরও আগেই। এসব ম্যানেজ করেছে রাজ নিজে। বিভিন্ন পোজে আদুরি ও অন্যরা ছবি তুলতে লাগলো তাদের নির্দেশ অনুযায়ী। ভিডিও শুট করারও শুরু হয়ে গেল। তালুকদার পরিবারের একমাত্র কন্যার বিয়ে বলে কথা। রাজ শিখাকে নিয়ে নিজের বসা চেয়ারটার সামনে চলে গেল। দেখলো জুবায়ের বসে আছে পায়ের উপর পা তুলে, তার গায়েও হলুদ পাঞ্জাবি পায়জামা। রাজ শিখাকে নিয়ে পাশাপাশি দুটো চেয়ারে বসলো। জুবায়ের পিঠে চাপড় মেরে বলল, এই তুই আমার বউরে ভয় পাইয়ে দিলি কেন? কিভাবে? কৌতূহল মিশ্রিত কণ্ঠে বলল জুবায়ের। ও তোকে আমি ভেবে ধরে ফেললো যে? এই চেয়ারে তুই বসাছিলি আমি জানতাম। নাম লিখে গেলি না কেন? আর যদি তাই হতো তাহলে এখানে বীরের মতো বসে থাকতাম, পালিয়ে যেতাম না। বল। চাপা হাসি দিয়ে প্রশ্ন করল জুবায়ের। তোর কথা লজিক্যাল। জুবায়েরকে রাজ সকালেই বলে দিয়েছে যেন গায়ের হলুদের অনুষ্ঠানে পৌঁছে যায়। তাই জুবায়ের বাড়িতে এসে নিজের রুমে ঝটপট তৈরি হয়ে নিল। বের হয়ে উঠান ভর্তি মানুষের ভিড় ঠেলে পেছনে গেল। খালি চেয়ার চোখে পড়তেই বসে পড়ল। সে জানতো না এটাই রাজ বসা ছিল। শিখা আমাকে তেমন দেখেনি বলেই ভয় পেয়েছে হয়তো। হেসে বলল জুবায়ের। রাজ শিখার দিকে দৃষ্টি ঘুরিয়ে চাইল, বলল, তুমি জুবাইরকে আর দেখোনি? না, খালি 2 বার দেখছি সামান্য সময়, এর লাইগায় ডরাইছি। জুবায়ের বলল, আমি সকালে যাই রাতে ফিরি, না দেখাই স্বাভাবিক। এখন শিখার ভয় কাটানোর জন্য কি করে যায়? আমার নানুরে এটার মাসালা জিজ্ঞেস কর। রাজ জুবায়েরের নানুকে ডাক দিল। তিনি গিয়ে বসলো তাদের পাশে। রাজ বলল সব শুনে তিনি বললেন, জুবায়ের শিখারে ভালো করে ছুঁয়ে দেয়, ডর ছুটে যাইব। আমরা আর চোরাকালে এমন যারে দেখে ডরাইতাম, মা তার কাছে নিয়ে যাইতো, আবার তারে দিয়ে শরীর ছোঁয়াই দিত, আর ডর বাপ বাপ করে পালাইতো। জুবায়ের ও রাজ চুপ করে আছে। শিখা বলল, না, লাগবো না এটা। কেন বোন, কি হয়েছে? তোমার হাতটা চুয়ে দেখ জুবায়ের, দেখবা হ্যার পর আর ডরাইবে না তারে দেখলে। রাজ জন্মানোর পরের দিনই পরে জুবায়ের হইছে। ওরা দুজনেই দোস্ত। লেংটা কাল ধইরেই দুইটার খালি মেলা, নেংটা কাল ধইরাই দুইটার খাতির মেলা। জুবাইরের লকে লকে এই রাজেরই কম পালি নেই আমি, কম খাটি নেই। জিগাও তোমার শোয়া মরে। রাজ বলে উঠল, হ্যাঁ, নানুর বলা সত্যি। জুবায়ের উঠে দাঁড়ালো, বলল, এই নানু থাক, ছোঁয়াছুঁয়ির কাজ নেই, এমনিতে ওর ভয় কেটে যাবে সময়ের সঙ্গে সঙ্গে। তারপর জুবায়ের তার পাঞ্জাবির এক পকেটে হাত গুজে শশব্যস্ত হয়ে স্থান ত্যাগ করলো। কিরে কই যাস? আমরা গ্রুপ ফটো তুলবো। আসতেছি। গলা বাড়িয়ে বলল জুবায়ের। রাজ শিখাকে বলল, তুমি নানুর সঙ্গে গল্প করো, আমি আদুরকে হলুদ লাগিয়ে আসছি। অহরো দেশ নাই, তোরা কইরে যা, তোর সখীরে আমি পাহারা দিমুনি। রাজ উঠে হলুদের স্টেজে গেল। দেখলো বোনের মন খারাপ। রাজ আদুরির কপালে হলুদ লাগিয়ে দিল, মিষ্টি খাইয়ে দিল কাঁটা চামচ গেথে। আদুরির চোখ ছলছল করে উঠল ভাইকে দেখে। রাজ বলল, পাগলি মন খারাপ করো কেন? আমরা সবাই তোমাকে দেখতে যাবো সব সময়, তুই সুখে থাকবি। তোর ভাবি তোকে গায়ে হলুদ দিয়েছে? না থাক, তার দেওয়া লাগবো না, সবাই দিতেছে। মলিন মুখে বলল আদুরি। তুই বললেই হলো, তার একমাত্র রণত তুই, গায়ে হলুদ লাগবে না? রাজ এসে শিখাকে ডেকে নিল। শিখা আদুরির 2 গালে ও কপালে মিষ্টি হাসি ছড়িয়ে হলুদ লাগিয়ে দিল। আদুরি বোবা মুখে বসে রইল। রাজ বুঝলো বোন শ্বশুর বাড়ি চলে যাবে, মন খারাপ, তাই শিখার সাথে কথা বলল না। কিন্তু শিখা জানে বিষয়টা মোটেও তা নয়। তাকে দেখতে পারে না আদুরি, তাই মুখ অমন গোছ করে রাখলো, যেটা রাজ জানেই না, সেও বলেনি। তখন জুবায়ের এসে আদুরিকে গায়ে হলুদ দিয়ে দিল। তারপর সে সহ পরিবারের সবাই মিলে বিভিন্নভাবে বিভিন্ন স্টাইলে ছবি তুলল। রাজের ব্যক্তিগত ক্যামেরা রয়েছে, রাজ সেটা অন্যের হাতে দিয়েও ছবি তুলেছে শিখাকে নিয়ে। সে 2টো রিল কিনে নিয়েছে, কারণ একটা রিলে মাত্র 36টা ছবি তোলা যায়। হলুদের অনুষ্ঠান সমাপ্তি হলো। উঠানে নৈশভোজ সেরে নিল সবাই। আদুরি সহ সবাই ঘরে চলে গেল। মুরব্বীরা যার যার মতো ঘুমিয়ে গেল। রাজের নির্দেশে বৈঠকখানা হতে উঠানে সাদা কালো 21 ইঞ্চি টিভিটা বের করে নেওয়া হলো। সেন্টার টেবিল নেওয়া হলো। ভিসিআর সেট বের করা হলো। সে বিকালে বাদশাকে পাঠিয়ে হিন্দি ও বাংলা 2টো ক্যাসেট ভাড়া আনলো।
একটা ক্যাসেট একদিনের জন্য ভাড়া 35 টাকা। টিভি চালু হলো, ভিসিআর সেট টিভির সঙ্গে কানেক্ট করলো, তার ভিতরে ক্যাসেট দেওয়া হলো। এই সবই করলো সীমান্ত, সে টেকনিক্যাল কাজগুলো ভালো পারে। মানুষ বরাবর উঠানের দুই পাশে বড় দুইটা ভাড়া করা স্ট্যান্ড ফ্যান সেট করা হয়েছে। ফ্যান দুটো অনবরত ঘুরে ঘুরে হাওয়া বিলিয়ে যাচ্ছে সবাইকে। সামনের চেয়ারগুলোতে উপবিষ্ট রয়েছে খালেদ আসলাম, রাজ, জুবাইর, সীমান্ত, রানী, সুমনা, ডলি, শিখা, লিমা, বাদশা, ফুলবানু, জ্যোৎস্না, বরকত, ছোট বড় আরো অনেকে। মতির মা সবার জন্য কেটলি ভরে রং চা বানিয়ে দিল, সঙ্গে কালিজিরা বিস্কিট। রাজ ও জুবাইর পাশাপাশি চেয়ারে বসা, শিখা ও লিমা পাশাপাশি চেয়ারে বসা। সিনেমা শুরু হয়ে গেল। গ্রীষ্মের উষ্ণ রজনী, হাজারো লাল, নীল, হলুদ, সবুজ বাতি ঝিলিক মারা আলোয় বিয়েবাড়ির পরিবেশ ঝলমলে উৎসব মুখর। সিনেমা শুরু হয়ে গেল। 91 সালে সারা জাগানো বাংলা সিনেমা চাঁদনি। শাবনাজ নাইম জুটি, সবার উল্লসিত চাহনি টিভি স্ক্রিনের উপর। রোমান্টিক দৃশ্য ও গানগুলো শুরু হলে শিখা মুখ টিপে হাসতে থাকে। কন্যার বয়স কি 16, পাত্র 19 বছর। কখন তাদের প্রেম হয়ে গেল কেউ তা বোঝেওনি। ও আমার জানত বাসি বুঝি জাদু জানে রে। রাজ একটু পরপর শিখাকে দেখছে প্রেমিক চাহনিতে। জুবাইর রাজকে বলল, ঘাড় বাঁকা করিস না, ওকে তোর পাশে বসা, আমি অন্য চেয়ারে যাই। আরে ভাইয়া আছে ব্যাকল, তুই থাক। হিসিয়ে বলল রাজ। জ্যোৎস্না এসে রাজকে বলল, ভাইজান, ভাবির জন্য অন্য রুম রেডি হইছে, জেঠি কইছে আপনারে জানাই যাইতে। জ্যোৎস্না চলে গেলে জুবাইর তার জোড়া ভ্রুযুগল কুঞ্চিত করে জিজ্ঞাসা করল, কিসের রুম ঠিক করলো? বুঝলাম না। রাজ বলল সব। ও বুঝলাম। রাজ 1 মিনিট বলে উঠে গেল দোতলায়। সেই সুযোগে একজোড়া তৃষিত চোখ ঘাড় ঘুরিয়ে শিখাকে দেখলো পলক্ষীনভাবে। শিখা কিন্তু তাকে দেখেনি। রাজ খানিক পরেই ফিরে এসে বসলো। রাত্রি শেষ প্রহর, সিনেমা শেষ হয়ে গেল। সবাই নেশাখোরের মতো টলতে টলতে নিজ নিজ কক্ষে গিয়ে নিদ্রায় ডুবে গেল। রাজ শিখাকে নিয়ে ঘরের পেছনে একটু অন্ধকারে গেল, বলল, ভেতরটা মরুভূমি হয়ে যাচ্ছে, এক ফোঁটা জল দিয়ে প্রতীককে বাঁচিয়ে তুলো না। শিখা অবোধ চোখে অন্যদিকে চাইল। রাজ শিখার দুগালে গাঢ় চুম্বন করলো। শিখার ব্লাউজের ভিতর একটা ছোট্ট চিরকুট গুজে দিল। শিখা তবদা খেল, কিন্তু কিছু জিজ্ঞাসা করারও পড়ার সময় সুযোগ পেল না। তার পূর্বে রাজ শিখাকে বলল, আসো তোমার রুম কোনটা দেখি। শিখা গুরু শিষ্যের ন্যায় রাজের পিছন পিছন গেল। ঘরের ভিতরে পিছনের বারান্দা লাগোয়া একটা রুম পরিপাটি করে তৈরি হলো। নতুন বিছানার চাদরে খাটে পাতা হলো। রাজের পছন্দ হলো। বলল, এখন তো অনেক গেস্ট, কয়েকজন মিলে ঘুমাও, কেমন লক্ষ্মীটি? আমি এবার যাই। শিখা ঘাড় হেলিয়ে সম্মতি দিলে রাজ উপরে চলে গেল। শিখা তড়িতে ব্লাউজের ভিতর হতে কাগজটা বের করলো। প্রজাপতি, সেদিন পথের ধারে আমার গোলাপটা ওভাবে ছিঁড়ে ফেলে দিলে কেন? আর কেন এবার নিজের মানুষটাকে চিনতে পারোনি? তুমি আমার এতটাই শখের, এতটাই প্রিয়, তোমার ছায়া দেখলে আমি ঠিক চিনে নিতে পারবো। শিখা আশ্চর্য হয়ে গেল, মনে মনে বলল, আপনি একটা মস্ত বড় শয়তান পুরুষ, দাঁড়ান দেখাচ্ছি মজা। বলেই লিমাকে দিয়ে একটা কলম জোগাড় করলো। চিরকুটের বিপরীত পিঠে জবাব লিখলো। লিমাকে বলল, আপনার খালাতো ভাইরে এইটা দিয়ে আসেন না আপু। বলেই লিমা পালঙ্কের উপরে ছুঁড়ে মারল কাগজটি। রাজ হাতে নিয়ে মেলে ধরল চিরকুটটি। যে চোরের মতো রাতের আধারে বউয়ের পায়ে মলম লাগিয়ে চলে যায়, যে দিনের আলোতে ডাকাতের মতো ছদ্মবেশ ধারণ করে, তাকে চিনতে না পারারই ঠিক আছে। রাজ খালি রুমে শব্দ করে হেসে উঠল। ইস, কবে যে সুখ পাখিটাকে বুকে নিয়ে ঘুমাতে পারবো ভেবেই দপ করে বিছানায় পড়ল। ছোট্ট তালুকদারের মন মেজাজ বিক্ষিপ্ত, ভীত সন্ত্রস্ত, যার ফলে গায়ে হলুদের আয়োজনটাও ঠিকভাবে উপভোগ করতে পারেনি। একটু শরীর খারাপ এই বলে সবার থেকে গা বাঁচিয়ে নিজের কক্ষে রয়েছে। সে নানা ফন্দি ফিকির করছে আংটি নিয়ে। এই মেয়ের হাতে চলে গিয়েছে তার হাতের আংটি। রাজ বাড়িতে, সবাই বাড়িতে। এই মেয়ে যদি আসল ঘটনা খুলে বলে তাহলে জিন্দেগি এখানেই খতম। যেমন মা তেমন মেয়ে, পুরাই দাবানল। একটা তুচ্ছ মেয়ের মুখের কথাকে বিশ্বাস করে অঢেল সম্পত্তির মালিক খায়রুল তালুকদারের মর্যাদা এভাবে ধূলিসাৎ হয়ে যেতে পারে না। বরং তার মুখের কথা সবাই বিশ্বাস করবে এমন কিছুই বলতে হবে। এমন চিন্তা করতে করতে তার মাথায় খেলে গেল, এই তো পেয়ে গেছি। এই মেয়ে আংটি চোর, মহাচোর, জোচ্চোর। তার পরের দিন অর্থাৎ বিয়ের আগের দিন বাড়িতে আরও নিকটজনেরা আসতে লাগলো। শিখার মা নুরিও চলে এলো। তার বড় মেয়ে ও জামাই আসবে বিয়ের দিন সকালে। নুরি নিজের কানের দুল ভেঙে আদুরির জন্য 4 আনার একটা সোনার আংটি করে নিল স্বর্ণকার দোকানে গিয়ে। অভাব তার ঘরে, তার জীবনে। সামাজিকতা, আত্মীয়তার মান রাখতে সে বদ্ধপরিকর। শিখার রুম দেখে নুরি বেশ খুশি হলো। সব রুমে অতিথিরা গিজগিজ করছে, তাই শিখা মাকে নিয়ে পুকুর পাড়ে নিরিবিলি স্থানের দিকে চলে গেল। সে উপরে উপরে হাসি খুশি থাকলেও তার মন পড়েছিল মায়ের কাছে।
মা কখন আসবে এই প্রতীক্ষায় ছিল সে। শিখা মাকে আংটির কথা ডিটেলসে বলল, মতির মাকে জানালো, তাও বলল। রাজও অন্য কাউকে জানে না, তাও বলল। নুরি পাশে থাকা ডালিম গাছের ডালটি ধরে ফেললো, মাথায় হাত দিয়ে ঘাসের উপর বসে পড়ল। শিখাও মায়ের সঙ্গে বসে পড়ল। নুরির শরীরের সমস্ত শিরা উপশিরাগুলো দাপাদাপি করতে লাগলো, মাথার মগজগুলো টকবগিয়ে ফুটতে শুরু করলো। শিখা বলল, এই লুচ্চা বুইরারে কেমনে শাস্তি দেওয়া যায় আম্মা? তুই এটা নিয়ে ভাবিস না, জামাইরে নিয়ে আনন্দে ফুর্তিতে থাইস। শহরে বাস করা পোলা, গ্রামের বউয়ের থেকে মন ছুটা যাইতে সময় লাগবো না। আর ব্যাডার বিষয়ে তোর মায়ের ওপর ভরসা করে ছাইরাতে। নুরির নিষ্পাপ মাইয়ার বুকে যে অসৎ হাতের ছোঁয়া পড়েছে, সেই হাত আমি কুচি কুচি করে ফেলামো। দাঁতে দাঁত পিষে চোখ কটমট করে বলল নুরি। জ্যোৎস্না শিখাকে ডাকতে ডাকতে এগিয়ে গেল। এই যে ভাবিজান, লন, রাজ ভাইয়া দিল পীড়িতের চিঠি আপনারে। জ্যোৎস্না কাগজটি শিখার হাতে দিয়ে কাজের তারায় পা ঘুরিয়ে বাড়ির অন্দরে চলে এলো। নুরি বলল, কি রে মা? আরে আম্মা, উনি আমার সঙ্গে বাড়ির থেকে চিঠি চালাচালি করে, পলাপলি খেলার মতন। নুরি শান্ত গলায় বলল, তাহলে যা উত্তর দে, আমি এখানে গাছতলায় কিছুক্ষণ থাকি, মাথা ভন ভন করতেছে। শিখা চলে আসে বাড়ির দিকে। বাদশা বাগানের ভিতর দিয়ে লুকিয়ে নুরির সামনে গিয়ে দাঁড়ায়। সালাম দিয়ে আস্তে করে নুরিকে বলল, খালাম্মা, আমার সব পাক্কা। আদুরিরে তুইলা নিলেই আপনার কামটা সারতে চাই, সুযোগ পেলেই পুরো টাফ। আমিও 100% রেডি বাচ্চা মিয়া, তবে পারলে তারে আমি এখনই মাটির নিচে জিন্দা গাইরা ফেলাই। নুরির চোখ ভর্তি 100 চুল্লি দাউ দাউ করে জ্বলছে। বাদশা নুরির সেই জ্বলন্ত চোখের দিকে চেয়ে মনে মনে বলল, হত্যা আমি নয়, আপনারে দিয়েই করামো। পরক্ষণে বাদশা বলল, ঠিক আছে খালাম্মা, আর এসবের জন্য খরচাপাতি আছে কিছু? টাকা জোগাড় রাইখেন, আমি আমার হাতের ঘড়ি বেচে দিচ্ছি টাকার জন্য। কি কও, আমার কামে তুমি হাতের ঘড়ি বেচা দিলা? সন্দেহতে চোখে জিজ্ঞাসা করল নুরি। আমারও কিছু হিসাব আছে তালুকদারের লগে খালাম্মা। আল্লাহ, কও কি? যাই হোক, খরচের বিষয় আমার মাথায় আসে বাচ্চা। আমি কোনো বেকল বেডি নই। আমার একটা করই গাছ বেচা দিছি 500 টাকায়। ভালো করছেন, আমি চাই, কামের চাপ অনেক। বাদশা চলে যায়। নুরি উঠে দাঁড়ায়। কিছুক্ষণ বাগানের ভিতর হাঁটাহাঁটি করে বাড়িতে প্রবেশ করে। শিখা নিজের রুমে গিয়ে রাজের চিরকুটটা পড়ল। প্রজাপতি, তোমার আমার দূরত্ব শেষ করতে চাই। 2 বছর অপেক্ষা করাটা অসম্ভব, দম আটকে আসে। তোমার মত পেলে তোমার আম্মাকে বুঝিয়ে বলবে বাবা। শিখা চিন্তা করলো এটা খুব দরকার। এদের যে কুটচাল মার্কা সংসার, নানা কেচ্ছা কাহিনী ঘটতেই থাকে, তখন সব ওনাকে জানাতে পারবো। এইভাবে দূরে দূরে থাকলে চলবে না। শিখা জবাব দিল না, মাকে জিজ্ঞাসা করে জানাবে। শিখা বের হয়ে মাকে খুঁজে বের করলো। অদূরে জলপাই গাছের ছায়ায় গিয়ে দাঁড়ালো। মাকে রাজের ইচ্ছার কথাটা বলল। শুনে নুরি বলল, তুই কি কস? পড়ালেখার ক্ষতি হইব না? চালায়া নিতে পারবি? পারুম আপা, পারুম আম্মা, সমস্যা হইব না। উনি তো দূরেই থাকবো, মাঝে মাঝে আসবো বাড়িতে, আর সবকিছু তখন ওনারে জানাইতে পারুম। লাজুক কণ্ঠে মায়ের জবাব দিল শিখা। এইটা ঠিক কইছত। জামাইয়ের লগে চলতে ফিরতে সহজ হইয়া গেলে তোর লাইগাই ভালো। তবে এখন না, ফল প্রকাশ হোক, কলেজে ভর্তি হইয়া নে, একটু শক্তপোক্ত হও, তার বাদে। আচ্ছা আম্মা, যেদিন আইলাম সেদিনও এরা সবাই আমার লগে রুখ আচরণ করছে। আমি রসোই ঘরের পেছনে গিয়া কাঁদছি। মতির মা খালাও দেখছে। আচ্ছা মা, আচ্ছা আম্মা, আংটির কথা ওনারে জানামু, এখন না। আদুরি আপার বিয়ার প্রোগ্রাম শেষ হইলে মনে হয় জানান দরকার, পরে উনি ভুল বুঝবো না আমারে। নুরি চিন্তায় পড়ে গেল। এবার রাত শুনে গেলে কি থেকে কি হয়, সব ছেঁড়া বেড়া হয়ে যাবে। আর বাদশার প্ল্যান পরে ভেস্তে যাবে। সে গোপদারি ছাড়া তালুকদারের মুখ দেখতে চায়। বিজ্ঞের সুরে বলল, অহন কইস না মা, আগে বিয়া চুকাইয়া যাক, আমি কমু, তখন জানাইস। আম্মা আসো, তোমারে কিছু খাইতে দিই, ঘর ভর্তি খাওন আছে। এখন উনি বাড়িতে, হেরা কিছুই কইতে পারবো না। না থাক, একেবারে দুপুরেই খামু। শিখার মন মানে না। মাকে নিয়ে ঘরে এলো, নিজের রুমে নিয়ে বসালো। রসমালাই, ফুলঝুরি পিঠা, আঙ্গুর, আপেল, সফেদা ফল নিয়ে দিল 1 গ্লাস পানি সহ। মা মেয়ে দুজনে বসে বসে সব খেলো। নুরি বের হয়ে সবার সঙ্গে যেচে যেচে কথা বলল। আজ সবাই তার সঙ্গে তুলনামূলক ভালো ব্যবহার দিয়ে কথা বলেছে। হয়তো বিয়ে বাড়ি ও রাজবাড়িতে উপস্থিত আছে বলে তারপর রাজের সঙ্গে দেখা হলো নুরির। রাজ পা ছুঁয়ে সালাম দিল শাশুড়িকে। আন্তরিক সুরে জিজ্ঞাসা করলো, আম্মা কখন এলেন? আমি খুব খুশি হয়েছি এসেছেন বলে। আলো আপা দুলুভাই কই আসবে? হইল তো
ঘন্টার মতন? ওরা কাল বিয়ার দিনই আইব বাবা। এদিকে আসো রাজ। রাজ নুরির সঙ্গে শিখার রুমে গেল। নুরি ব্যাগের ভিতর থেকে একটা সোনার আংটির বক্স বের করে বলল, বাবা এই আংটিটা আদুরির জামাইয়ের জন্য বানাইছি, দেখো পছন্দ হয়েছে তোমার? রাজ আংটিটা বক্স সহ হাতে নিল। একসঙ্গে অবাক ও মুগ্ধ হলো নুরির উপর, কারণ এটা তার কল্পনার বাইরে ছিল। কেননা নুরির সেই সামর্থ্য নেই। ভাবল, এমন বিবেকগত বড় মন বহু বড় লেখেরও নেই। আসল ছোট লোক তো তারাই, এরা নয়। রাজ আপ্লুত স্বরে বলল, আমার এটা দরকার ছিল না, একটা শাড়ি দিলেই হতো। কি যে কও বাবা, এতে ঘরে তোমারও ভাই সাহেবের মুখ উজ্জ্বল হবে। যেহেতু শিখারে শুধু তোমরা পিতা পুত্রই পছন্দ করছো, আর কেউ নয়, এটা আগে জানতে পারলে ভাই বা দেখতাম শিখারে নিয়া। এভাবে বলে আমাকে লজ্জা দিবেন না। শিখা কই আম্মা? বিনীত গলায় বলল রাজ। তোমার খালাতো বোন লিমার লগে ওইদিকে গেল দেখলাম। রাজ বের হয়ে যায় রুম থেকে। শিখার উপর অনুভূতি আরো বেগবান হলো তার। শিখাকে খুঁজে বের করলো। দেখলো গোলাঘরের পিছনে শিখা, লিমা আরো 2-3 জন মিলে হেসে হেসে কথা বলছে। শিখা চুরি ভাঙা হাসিতে হেলে দুলে পড়ছে। হাসি তো নয়, যেন রবিশঙ্করের সেতার বেঁচে চলছে। রাজের মনে হলো বহুদূর হতে চপল ঝর্ণা ছন্দে সুরে সুরে তার হৃদয়কে আন্দোলিত করে যাচ্ছে। রাজ সাহেবী ঢঙ্গে তাদের সামনে গিয়ে দাঁড়াল। নতুন একটা লুঙ্গি ও হাতার পাতলা কালো রঙের শার্ট পরা, তার হাতে সোনালি রঙের চেনের ঘড়ি। শিখা রাজকে দেখে দৃষ্টির চঞ্চলতা কমিয়ে দিল। মুখ দিয়েও কথা ফুটছে না। লিমা বলল, এতজনের কাছে আমার কাজ নেই। একজন অঙ্গনাকে আমার চাই, যাকে রেস্টি করে নিয়েছি শেষ নিঃশ্বাস পর্যন্ত। তোমরা সবাই কি সব ফুসু ফুসু করছিস? সপ্রতিভ কণ্ঠে বলল রাজ। এই খবরদার, সর্বদা মরিচের গুঁড়ে দিবি না বলছি। পাশ থেকে রাজের এক আত্মীয় ভাবি বলল, শিখা জামাইয়ের কাছে গিয়া বিদায় করো। রাজ একপাশে সরে গিয়ে দাঁড়ালো। শিখাও মৃদু পায়ে তার পাশে গিয়ে থামলো। জবাব পাইনি অঙ্গনা, কিছু একটা বলো। একই ছাদের নিচে বাস করে দুজনে মরিতে থাকছি, আর নেওয়া যাচ্ছে না। ধৈর্য ভাত ভেঙে গিয়েছে। আপনার যেইভাবে ভালো হয় সেইভাবে করেন। কণ্ঠকে খাদে নামিয়ে অপ্রতিভ স্বরে বলল শিখা। রাজ বুক ভর্তি আনন্দ নিয়ে গুনগুন করতে করতে চলে গেল। শিখা আবার ওদের কাছে চলে গেল। তারা সবাই রাজের সিক্রেট কথা জানতে আগ্রহী হয়ে উঠল। শিখা বলে দিল, ও ইয়ে কাহানি বলেই ওরা একসঙ্গে হাসতে হাসতে লুটিয়ে পড়ল এ ওর গায়ে। জয়নুল তালুকদার উঠানে প্যান্ডেলের ভিতর বসে আছে। রাজ পিতার পাশে এসে বসলো। নুরির আংটির উপহারের বিষয়ে জানালো। তালুকদার বলল, দেখলি কত ভালো পরিবার তাদের। মানুষ কেন যে সামাজিক অবস্থান বিচার করে পয়সা আর দন দৌলত দিয়া। রাষ্ট্র যদি মানুষের শিক্ষা, নৈতিক শিক্ষা ও মনুষ্যত্ব দিয়ে শ্রেণী নির্ধারণ করত, তাহলে সমাজের প্রথম শ্রেণীর লোক হতো হাজারো নিম্ন শ্রেণীর মানুষ। মূর্খ বিত্তশালীটা নয়। জ্ঞানী সুরে বলল রাজ। তারপর সে তার বাবাকে শিখার বিষয়টা জানালো এবং অনুরোধ করলো শিখার মায়ের সঙ্গে যেন আলাপ করে নেয়, নয়তো ওয়াদা ভঙ্গ হয় তাদের। শুনে তালুকদার বলল, তুই আমার কাছে হেরে পাটা এখনই, পরে আর সুযোগ হইব না। রাজ 1 সেকেন্ডও আর অপেক্ষা করলো না, গিয়ে নুরিকে বলল। নুরি তালুকদারের পাশে এসে দাঁড়ালো মার্জিত ভঙ্গিতে। তালুকদার নুরিকে বিষয়টা বলে আরো বলল, আসলে যুবক ছেলে, বেআইন এভাবে থাকা যায় না। দূরে পড়ার লোকসান হবে না, আমি কথা দিতাছি, কি কন? শুনে নুরি বলল, ঠিক আছে ভাই সাহেব, শিখার ফল বাইর হোক, কলেজে ভর্তি হোক, 2-4 মাস যাক না, তারপরে থেকে দুজনে একত্রে থাকতে পারবো। নুরি চলে গেল। রাজ আবারও পিতার কাছে এলো। তিনি ছেলেকে জানালেন সমস্যা নেই। নুরি অনুমতি দিয়েছে। রাজ দৃষ্টি নামিয়ে পিতার সম্মুখ হতে প্রস্থান নিল। দোতলায় নিজের রুমে গিয়ে উপর হয়ে শুয়ে পড়ল। ক্যাসেট প্লেয়ারে একটা গান ছেড়ে তুলল। বেজে চলছে সেই সুখ জাগা নিয়ে রবীন্দ্রসঙ্গীত। বধূ কোন আলো লাগলো চোখে। ছিল ও মর্ম বেদনা ঘন অন্ধকারের জন্ম জন্ম গেল বিরহ শোকে। লজ্জিত স্মিতমুখ শুভ আলোকে। বধূ কোন আলো লাগলো চোখে। আজ আদুরির বিয়ে। উল্লাসে উৎসবে হই হুল্লোড় আমোদে ফুর্তিতে মহাভোজের আয়োজনে বিয়ে সম্পন্ন হলো। নুরির উপহার পেয়ে সবাই মনোপুত হলেও ভিতরে ভিতরে বুঝে নিল রাজ টাকা দিল নুরিকে। বরের গেট ধরার টাকা নিয়ে দুপক্ষের 2 দল ছেলে মেয়ের মাঝে খুনসুটি ও পাল্টা তর্ক বেঁধে গেল। শিখা ও লিমার সঙ্গে বরের পক্ষে 2 ছেলে গায়ে পড়ে ফাজলামো করতে চাচ্ছে। সীমান্ত জুবাইর তা দেখে সেই উত্তপ্ত হওয়া পরিস্থিতি ম্যানেজ করলো। বর ঘনিষ্ঠ কয়েকজনকে নিয়ে রাতে কাচারি ঘরে থাকবে। পরের দিন সকালে নাস্তা ও ভাত খেয়ে বউ নিয়ে যাবে গাড়িতে করে। বউয়ের সঙ্গে 2-4 জন কাজিন গ্রুপ যাবে। তারপরের দিন বউ ভাতে যাবে কনেপক্ষের লোকজন। জ্যোৎস্না ও ফুলবানু আজ শাড়ি পরেছে। বাদশাও নতুন শার্ট প্যান্ট পরেছে। সে লুকিয়ে ফুলকে ডাকলো। চোরের মতো ফিসফিসানো গলায় বলল,
ফুল, তোমাকে এই প্রথম শাড়ি পরা দেখছি, অনেক সুন্দর লাগছে, তুমি আমার হুড়পড়ি ফুল। এই তো সময় কইরাই তোমার বউ সাজাই আমার ছোট্ট করে ঘরে নিয়ে যাবো। মন তো চায় এখনই গিয়া আদুরির বিয়ে পড়ানো কাজে কই আরো এক জোড়া বিয়ে পড়ান। নাম বাদশাহ ফুল। ফুল লাজুক হাসে বলে, আমি অপেক্ষায় আছি বাদশা ভাই, আপনারও মেলা সুন্দর লাগছে, খাইছেন? খাইছি, ভরপুর খাওন। তুমি খাইছো? আমরা সবাই ওইখানে পার্টিতে বৈশা খাইছি। পরের দিন সকালে আদুরিকে কাঁচা ফুল দিয়ে সাজানো কারে করে শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়া হলো। পালকির প্রচলন প্রায় শেষ তখন, সেজন্য পালকি জোগাড় সম্ভব হয়নি। নয়তো সুফিয়া বিবির বড় স্বাদ ছিল তার মতো করে 4 বেহারার কাঁধে পালকিতে চড়ে তার মেয়েকে শ্বশুর বাড়ি পাঠাবে। সুফিয়া বিবি মেয়ের জন্য অনেক অশ্রুপাত করলেন, তার সঙ্গে চোখ ভিজে উঠল জয়নুল তালুকদার, আমেনা সহ আরো কয়েকজন নারীর। বৌভাত খেয়ে সবাই সন্ধ্যার ভিতর বাড়ি চলে এলো, সব অতিথিরাও চলে গেল, নুরিও চলে গেল সেদিন সবার থেকে বিদায় নিয়ে। বাদশা নুরিকে রিকশা এনে তুলে দিল রাজের নির্দেশে। নুরি আসার সময় মেয়েকে বলল, ঘর এখন খালি, বাইরে কেউ নাই, তুই জামাইরে কইস সুযোগ কইরা, নয়তো এইটা জামাই পরে শুনলে খারাপ হইব। আচ্ছা আম্মা, একটু বাদি কইতাছি। নুরি চলে গেল, সবাই সবার মতো করে আছে। মতির মা, তার মেয়ে জ্যোৎস্না, ফুলবানু, বরকত, বাদশা গৃহকার্যে অত্যন্ত ব্যস্ত হয়ে আছে। শিখা ভাবছে কিভাবে রাজকে এত বড় কথাটা জানাবে, তবুও বলতেই হবে এখন নিরিবিলিতে ডেকে এনে। রাজ বেশিরভাগ সময় দোতলায় তার ঘরে থাকে, প্রয়োজন হলেই কেবল নিচে নেমে আসে। ফুলবানুকে দিয়ে ডাকতে হবে তাকে, সে অতিরিক্ত কথা বলে না, শুনে আর দায়িত্ব পালন করে। জ্যোৎস্না তার পুরো বিপরীত। ফুলবানু গিয়ে রাজকে বলল, ভাইজান, ভাবি একটু দেখা করতে চায় আপনার লগে। গিয়ে বল আমি হাতের কাজ শেষ করে আসছি। শিখা নিজের রুমে বসে রাজের অপেক্ষায়। এদিকে খায়রুল তালুকদার আজকের এই সময়ের জন্য অপেক্ষা করছিল। সে লম্বা দাড়িতে হাত বুলাতে বুলাতে নিজের রুম হতে বের হলো। মাটির দিকে এদিক সেদিক যাচ্ছে আর হাঁটছে। সুমনা তাকে দেখেই বলল, কাকার কিছু হারাইছে মনে হয়। তালুকদার নিরুত্তর, নিজের মতো খুঁজছে কিছু। জ্যোৎস্না বলল, কাকা কি বিশ্রাম। তালুকদার বোবা মুখে ঘরের এদিক সেদিক খুঁজে ফিরছে। সে সুফিয়ার কক্ষে উকি মারল। কি খোঁজেন আপনি? তালুকদার কিছু বলে না, তার ম্লান মুখ, চাহনি সন্দেহজনক। তখন আসলাম এলো বাইরে থেকে। কাকা কি হয়েছে? কি খোঁজেন মাটিতে? ওদেরকে বলেন খুঁজা দিব। আরে কইস না, আমার হাতের একটা দামি পাথরের আংটি পাইতেছি না। হায়, কখন থেকে? কিভাবে হারাইলো আঙুলের আংটি? এভাবে 1-2 কথায় তালুকদারের ঘরের সমস্ত লোক জড়ো হলো। রাজ নিচে নেমে এলো শিখার সঙ্গে দেখা করতে। তখনই দেখলো ঘরের মাঝখানে পরিবারের সবাই একত্রিত। রাজ জানতে চাইলো, কি সমস্যা? ডলি বলল, কাকার দামি আংটি হারাইছে, কে জানে চুরি করলো। আচার্য, চোর আসবে কোথা থেকে? বাড়ির চতুর্দিকে কাটা তার ও দেওয়াল দিয়ে বেষ্টনী দেওয়া। মৃদু মেজাজে বলল রাজ। জয়নুল তালুকদার বলল, বিয়েতে কত গরিব মানুষ পোলা পানাইলো, চুরি করতেও পারে। খালেদ বলল, বাদ দেন, কই পাইবেন এখন আংটি? কতজন এলো গেল, আমাদের আত্মীয়র ভিতরেই কেউ হতে পারে। কিছু জিনিস চুরি করতে চোর লাগে না, ভদ্রজনেরাই চুরি করে। আমেনা ভাতিজার কথায় সায় দিয়ে বলল, আমিও তোমার চাচারে এইটা কইলাম, বাদ দেন, গেছে একটা আংটিই তো। শিখা সব শুনেছে রুমের ভিতর থেকে। তার আত্মারাম খাঁচা ছেড়ে পালানোর দশা, অনবরত শুকনো ঢোক গিলছে। খায়রুল তালুকদার বলল, খালেদের কথাই আমার কথা, তবে বলতে শুনতে খারাপ লাগবে তাই বলি নাই। ঘর ভরা অতিথি ছিল, কেমনে নিজের মানুষে চোর সাব্যস্ত করি? কাকাকে বলেন যদি আমাদের নির্দিষ্ট কেউ হয় আমি নিজ হাতে তাকে শাস্তি দেব, রক্ষা পাবে না। চুরি করবে কেন? দরকার পড়লে আমার কাছে চাইবে, আমরা না দিব তাকে। বলেন। আমার আংটি তোর বউয়ের কাছে মনে হয়। ক্ষীণ গলায় বলল ছোট তালুকদার। নিমিষে রাজের মুখ অপমানে থমথমে হয়ে উঠল, ভয়াল রূপ ধারণ করলো। সে যেন সমুদ্রের উত্তাল ঢেউ, এক গর্জনে সব তছনছ করে দিবে। সে হেরে গলায় ডেকে উঠল, শিখে বেরিয়ে এসে বলছি। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।